নমস্কার বন্ধুরা, অনির গল্পকুটিরে সকলকে জানাই স্বাগত। আমি অনিন্দিতা। আজ আপনাদের আমি পাঠ করে শোনাব শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, রায়বাড়ি। শুরু করছি আমার আজকের নিবেদন। (1270 সাল), ইংরেজি 1863 সালের ঘটনা। সিপাহী যুদ্ধ সবে শেষ হইয়াছে, অগ্নি নিবিয়াছে, কিন্তু বায়ুমণ্ডলের উত্তাপ তখনও সম্পূর্ণরূপে বিকিরিত হয় নাই। দেশের লোকের ওশি গিয়াছে, কিন্তু বাঁশের লাঠি তখনও বাঁশিতে পরিণত হয় নাই। তখন লোকে বাবরি চুল রাখিত, কিন্তু বব ছাটে নাই। জমিদার তখনও ভূস্বামী, এবং তাহাদের সে স্বামিত্বের সত্যকার অর্থ তাহারা বজায় রাখিয়াছিলেন। রাজারামপুরের রায়বাড়ির তখন অসীম প্রতাপ। এখনো একটা কথা প্রচলিত আছে, রায়বাড়ির রাজ্যের মধ্যে বাঘে বলদে এক ঘাটে জলপান করিত। দুর্দান্ত বাঘকেও নাকি হিংসাবৃত্তি পরিত্যাগ করিতে হইয়াছিল। রায়বংশের চতুর্থ পুরুষ রাবণেশ্বর রায় তখন রায়বাড়ির একক উত্তরাধিকারী। 1092 নম্বর লাট হুদ্দাশ্যামপুরের মাতব্বর প্রজারা আসিয়া সদরে কাঁদিয়া গড়াইয়া পড়িল, হুজুর রক্ষা করুন। হুদ্দাশ্যামপুরে দুর্দান্ত মুসলমান, বাগদি ও হাড়ি লাঠিয়ালের বাস, এবং এখানকার সম্ভ্রান্ত অবস্থাপন্ন অধিবাসীরা কূটকৌশলী, পাকা ষড়যন্ত্রী। আজ দুই পুরুষ তাহারা বিনা খাজনায় ভূমিভোগ করিয়া আসিতেছে। 50 বৎসর কোনো জমিদার এখানে পুণ্যাহ করিতে পারেন নাই। 4-5 ঘর জমিদারের হাত ফের হইয়া অবশেষে হুদ্দাশ্যামপুর রাবণেশ্বর রায়ের হাতে আসিল। শেষ জমিদার আক্রোশ ভরে রাবণেশ্বর রায়কে ডাকিয়া পত্তনি বিলি করিলেন। রায় তাহার ইষ্টদেবী কালীমাতার সেবায়ত স্বরূপ সম্পত্তি পত্তনি গ্রহণ করিলেন। আজ পূর্ণ 1 বৎসর বিরোধ চালাইয়া বোধহয় ক্লান্ত হইয়াই প্রজারা আসিয়া রায় দরবারে গড়াইয়া পড়িল। প্রজারা সংখ্যায় ছিল 40 জন। লাটশ্যামপুরের মধ্যে গ্রামের সংখ্যা 36 খানি। 36 খানি গ্রামের 36 জন মণ্ডল প্রজা আসিয়াছিল। তাহার উপর সঙ্গে ছিল শ্যামপুরের কবিরাজ রামপ্রাণ গুপ্ত, সম্ভ্রান্ত কায়স্থ জোত্তার রাধানাথ দাস, আর ছিল ঘাটিতর গ্রামের মুসলমান প্রজাদের মুখপাত্র ওবেদার রহমান ও তিনু মিয়া। বেলা তখন অপরাহ্নেরও শেষ ভাগ। সন্ধ্যা হইতে বিশেষ বিলম্ব ছিল না। রায় সরকারের কাছারি তখন আবার দ্বিতীয় দফায় আরম্ভ হইয়াছে। চারিদিকে তকমা আটা হরকরা চাপরাশিদের যাওয়া আসার বিরাম নাই। লোকজন কাছারিতে গিজগিজ করিতেছে। শ্যামপুরের প্রজারা ইহার পূর্বে কয়েক ঘর জমিদারের সহিত বিবাদ করিয়াছে এবং তাহাদের ঘায়েল করিয়াছে সত্য, কিন্তু তাহারা ছিলেন মধ্যশ্রেণীর জমিদার। এত বড় জমিদার শ্যামপুরের প্রজারা দেখে নাই। কাছারির পরিধি ও গাম্ভীর্য দেখিয়া তাহাদের মুখ শুকাইয়া গেল। কবিরাজ রামপ্রাণ গুপ্ত রসিক লোক। সে উকি মারিয়া দেখিয়া শুনিয়া অনাবশ্যকভাবে কাছাটার একটু সাটিয়া বলিল, কাছারি বটে রে বাবা, কাছার ওরি, কিন্তু হুজুর কই? শ্যামপুরের নির্দিষ্ট গোমস্তা ঠাকুরদাস চক্রবর্তী হাসিয়া বলিল, হুজুর বসেন দোতলায়। সকলের দৃষ্টি আপনা হইতেই উপরে দোতলার জানালার দিকে নিবদ্ধ হইল। সুদীর্ঘ অট্টালিকার দ্বিতলে সারি সারি জানালা, আবার ওপাশে নূতন ভাড়া বাঁধা রহিয়াছে, আরও ঘর তৈয়ারি হইতেছে। রায় হুজুর শখ করিয়া
নাচ গান মজলিসের জন্য প্রকাণ্ড একটি ঘর তৈয়ারি করাইতেছেন। প্রজারা সভয় বিস্ময়ে প্রত্যেক জানালার দিকে চাহিয়া তাহাদের কল্পনার মানুষটিকে খুঁজিতেছিল। গোমস্তা বলিল, এই দোতলায় হলো সব নায়েব সেরেস্তা, নায়েব বাবুরা বসেন এখানে। হুজুরের কাছারি এখান থেকে দেখা যায় না, ও পাশে ফুল বাগানের সামনে। ঠিক এই সময় একজন হরকরা আসিয়া কথায় বাধা দিল। গোমস্তাকে বলিল, নায়েব বাবু ডাকছেন আপনাকে। গোমস্তা চলিয়া গেল। গুপ্ত হাসিয়া বলিল, দাসজি, দেশে বর্গি এসেছে, দুষ্টু ছেলেদের ঘুম পাড়াও, গোলমাল করলেই বিপদ। রাধানাথ দাস চিন্তাকুল মুখে ঈষৎ হাসিয়া বলিল, তাই দেখছি। গুপ্ত এবার ওবেদার রহমানকে লক্ষ্য করিয়া বলিল, তোবা তোবা, বলো চাচা, মুখে যে মাছি ঢুকছে, বলি হাঁ করে দেখছ কি? পিছন হইতে রতন মণ্ডল বলিল, বাহারে লক্সা কেটেছে কিন্তু দালানে, গুপ্ত মশাই। অপর একজন বলিয়া উঠিল, এই যে গোলক ধাঁধারে বাপু, ইদিকে দালান উদিকে দালান, আর এদিকে ওর নাই রে বাবা। হ্যাঁ, আসুন, আপনারা আমার সঙ্গে আসুন। একজন সরকার আসিয়া তাহাদের সকলকে আহ্বান করিল। গুপ্ত বলিল, আমাদিকে বলছেন? আজ্ঞে হ্যাঁ, আপনাদের ভার আমার ওপর, আমি কালীমায়ের দেবোত্তরের সরকার। সরকার অগ্রসর হইল। গুপ্ত কৃত্রিম ভয়ে বিহ্বলতার ভান করিয়া মৃদুস্বরে বলিল, ও দাসজি, কোথায় নিয়ে যাবে বাপু? গারদে না একেবারে? বিরক্তি ভরে বাধা দিয়া রাধানাথ দাস কহিল, চুপ করো গুপ্ত, ওই সব সময় তোমার ইয়ে। হ্যাঁ। ওবেদার রহমান হাসিয়া বলিল, ভয় কি চাচা, আমাদের বাড়িও ঘাঁটি তোর, লাঠির ডগায় ঘাঁটি তোড়াই হলো আমাদের ব্যবসা। ভয় কি, ঘাঁটি ভেঙে তোমাকে পিঠে করে নিয়ে পালাবো। কাছারি পার হইয়া রাধা গোবিন্দজির মন্দির, তাহার পর জগদ্ধাত্রীর বাড়ি, তাহার পর একেবারে গঙ্গার কূলের উপরেই রায়চৌধুরীদের কালীবাড়ি। গঙ্গা যখন কূলে কূলে পাথার হইয়া ওঠে, তখন কালীবাড়ির বাঁধা ঘাটের প্রশস্ত চত্বরের গায়ে গঙ্গার জল ছলছল করিয়া আঘাত করে। ভিতরে দক্ষিণমুখী মন্দিরের সম্মুখে সুবৃহৎ সুউচ্চ নাট মন্দির। নাট মন্দিরকে পরিবেষ্টন করিয়া তিন দিকে খিলানের বারান্দাযুক্ত সারি সারি একতলা ঘর। দক্ষিণ দিকের বারান্দার কোণে পাশাপাশি দুইটি ঘরের দরজা খোলা ছিল। খোলা দরজা দিয়া দেখা যাইতেছিল ঘরের শতরঞ্চির ওপর সাদা চাদর ধপধপ করিতেছে, একদিকে সারি সারি বালিশ পড়িয়া আছে। ঘরের দরজার সম্মুখে প্রকাণ্ড দুইটা জ্বালাই জল ও বড় ঘটি রাখিয়া দুইজন চাকর অপেক্ষা করিয়া রহিয়াছে। সরকার বলিল, এইখানে আপনারা বিশ্রাম করুন, মুসলমান যারা আছেন তাদের জন্যে ওপাশে ঘরের ব্যবস্থা হয়েছে, ঘরে জিনিসপত্র রেখে দিন। আগন্তুকের কেহ কোনো উত্তর দিল না। সকলে সবিস্ময়ে দেখিতেছিল ঠাকুর বাড়ি। হাত মুখ ধুইয়া নাট মন্দিরে উঠিয়া তাহাদের বিস্ময় বিপুল হইয়া উঠিল। শুধু বিস্ময় নয়, শ্যামপুরের দুর্দান্ত অধিবাসী দলের শরীর কেমন ছমছম করিয়া উঠিল। প্রকাণ্ড নাট মন্দিরের অসাধারণ উচ্চতা সত্যই মানুষকে কেমন অভিভূত করিয়া ফেলে। তাহার উপর এত বড় নাট মন্দিরটার অভ্যন্তর ভাগ তখন আধো আলো আধো ছায়ায় যেন থমথম করিতেছিল। চোখের সম্মুখের অন্ধকার ধীরে ধীরে কাটিয়া পরিবেষ্টনীর সম্পূর্ণ রূপ তাহাদের দৃষ্টিতে ধরা দিতেই তাহারা সভয়ে শিহরিয়া উঠিল।
নাট মন্দিরের চারিপাশে থামের গায়ে নানা আকারের বলির খড়গ আলোকের অভাবে প্রভাহীন শানিত রূপ লইয়া ঝুলিতেছিল। মন্দিরের ঠিক সম্মুখেই দক্ষিণে বামে সুবৃহৎ দুই যূপকাষ্ঠ। দেবী মন্দিরের দ্বার তখন রুদ্ধ ছিল। রুদ্ধ দ্বারের সম্মুখেই প্রণাম সারিয়া তাহারা আসিয়া বসার ঘরে আশ্রয় লইল। দুর্দান্ত ভয়ে ও আকুল চিন্তায় আচ্ছন্ন নির্বাক হইয়া সব বসিয়া রহিল। সহসা নীরবতা ভঙ্গ করিয়া রাধানাথ দাস বিরক্তি ভরে বলিয়া উঠিল, কে রে বাপু, ফোঁস ফোঁস করছিস কে? কেহ উত্তর দিল না। এই সময় একজন চাকর আলো লইয়া ঘরে প্রবেশ করিল। সেই আলোয় দেখা গেল এক কোণে বালিশে মুখ গুজিয়া প্রৌঢ় বিপিন মোড়ল ফোঁস করিয়া কাঁদিতেছে। দাস দাঁত কিসকিস করিয়া কি বলিতে গেল, কিন্তু তাহার পূর্বেই চাকরটা বলিয়া উঠিল, হুজুর আসছেন। বলিতে বলিতেই সে তাড়াতাড়ি বাহির হইয়া গেল। ঘরের ছাদের ওপর রাবণেশ্বর রায়ের খড়মের শব্দ খটখট করিয়া কঠোর শব্দে বাজিতেছিল। সমস্ত ছাদটা সঞ্চারিত করিয়া একটা কম্পন অনুভূত হইতেছিল। দাস তাড়াতাড়ি উঠিয়া বলিল, ওঠো ওঠো, সব নজরের টাকা বার করো। গুপ্ত গুপ্ত, শেখজিদের সব ডাকো হে। আহ, সব মাটি করলে। বাহিরে নাট মন্দিরে তখন দেওয়ালগিরিতে ঝাল লণ্ঠনে সারি সারি বাতি জ্বলিয়া উঠিয়াছে। প্রজারা সকলে সারি দিয়া নাট মন্দিরে উঠিবার সিঁড়ির মুখে রায় হুজুরের প্রতীক্ষায় দাঁড়াইয়া রহিল। রাবণেশ্বর রায় নামিতেছিলেন দোতলার সিঁড়ি বাহিয়া। নাট মন্দিরের আলোকমালার ছটার প্রাচুর্যে প্রজারা তাহাকে সভয় বিস্ময়ে দেখিল। দীর্ঘাকার পুরুষ, খড়গের মতো তীক্ষ্ণ দীর্ঘ নাসিকা, আয়ত চোখ, সর্বাঙ্গের মধ্যে স্থূলতার এতটুকু চিহ্ন নাই, কিন্তু সিংহের মতো বলিষ্ঠ দেহ, প্রশস্ত বক্ষ, ক্ষীণ কোটি। বয়স প্রায় 40। পরিচ্ছদ ও ভূষণের মধ্যে পরনে গরদের কাপড়, কাঁধে নামাবলি, অনাবৃত বক্ষে শুভ্র উপবিত ও রুদ্রাক্ষের মালা, দক্ষিণ বাহুতে সোনার তাগায় একটি মোটা রুদ্রাক্ষ, হাতের অনামিকায় নবরত্নের একটি আংটি। হিন্দু প্রজারা ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল, মুসলমান প্রজারা আভূমি নত হইয়া সেলাম করিল। সঙ্গে সঙ্গে ঠুং ঠুং শব্দ উঠিতেছিল নজরের টাকার। রায় জিজ্ঞাসা করিলেন, কোথাকার প্রজা? কর্তার পিছনে ছিল দেবোত্তরের নায়েব। সে উত্তর দিল, আজ্ঞে হুদ্দা শ্যামপুর, কালীমায়ের নতুন মহাল। হুদ্দা শ্যামপুর? রাবণেশ্বর রায় ঈষৎ চঞ্চল হইয়া উঠিলেন। তাহার কাঁধের নামাবলিখানা স্খলিত হইয়া নিচে পড়িয়া গেল। নায়েব তাড়াতাড়ি সেখানা উঠাইয়া লইল। রায় গম্ভীর কণ্ঠে বলিয়া উঠিলেন, তড়া তড়া। তারপর ভ্রুক্ষেপহীন পদক্ষেপে নাট মন্দিরের ওপরে উঠিয়া গেলেন। সে পদক্ষেপের তাড়নায় নজরের টাকাগুলি চারিদিকে ছড়াইয়া পড়িল। নায়েব দেখিয়া শুনিয়া নজরের টাকাগুলি গুনিয়া গাঁথিয়া তুলিয়া লইলেন। ওদিকে তখন দেবী মন্দিরের দ্বার খোলা হইয়াছে। প্রকাণ্ড কাসরখানায় ঘন ঘন শব্দে ঘা পড়িতেছে। সঙ্গে সঙ্গে ঢাক, কাশি, শিঙা বাজিতেছিল। পবিত্র ষোড়শাঙ্গ ধূপের গন্ধে নাট মন্দির আমোদিত। আরতি শেষ হইতেই প্রজারা নীরবে প্রণাম সারিয়া আবার আসিয়া ঘরে আশ্রয় লইল। সরকার আসিয়া আহ্বান করিল, আসুন আপনারা, মায়ের শীতলের প্রসাদ নিয়ে জল খাবেন, আসুন। নাট মন্দির হইতে ডাক আসিল, সরকার। একজন খানসামাকে ও দেবী মন্দিরের পরিচারককে জলযোগের ব্যবস্থায় নিযুক্ত করিয়া সরকার তাড়াতাড়ি কর্তার নিকট গিয়া দাঁড়াইল।
বারান্দায় বসিয়া জলযোগ করিতে করিতে প্রজারা শুনিল কর্তা প্রশ্ন করিতেছেন, প্রজারা কতজন এসেছেন? আজ্ঞে 40 জন। খাবারের ব্যবস্থা হয়েছে? আজ্ঞে হ্যাঁ। মাছ? আজ্ঞে হ্যাঁ, ব্যবস্থা হয়েছে। কত? আজ্ঞে 10 সের। দুধ? সরকার এবার চুপ করিয়া রহিল। কর্তা আবার প্রশ্ন করিলেন, দুধের ব্যবস্থা হয়েছে? আজ্ঞে অবেলায়। সরকার আর উচ্চারণ করিতে পারিল না। কর্তা বলিলেন, অতিথি তিথি মেনে আসে না, বেলা দেখে আসে না। যাও, বাড়ির দুধ নিয়ে এসো। সরকার যেন বাঁচিল, সে তাড়াতাড়ি অগ্রসর হইল। কর্তা আবার বলিলেন, গিন্নির কাছে খবর নাও, লক্ষ্মীনারায়ণজির দরবারে, মা জগদ্ধাত্রীর দরবারে সমস্ত ব্যবস্থা ঠিক আছে কিনা। সরকার চলিয়া গেল। রায়কর্তা জপমালা লইয়া মন্দিরের মধ্যে প্রবেশ করিলেন। তন্ত্রমতে সন্ধ্যা তর্পণ জপ করিবেন। নিস্তব্ধ নাট মন্দির। পরিচারক পূজারীর দল নিস্তব্ধভাবেই আনাগোনা করিতেছিল। মধ্যে মধ্যে মন্দির অভ্যন্তর হইতে মোটা ভরাট গলায় রায়কর্তা ডাকিতেছিলেন, তড় তড়। সে কণ্ঠস্বরের মধ্যে একটি অকৃত্রিম আবেগ রনরন করিয়া বাজিতেছিল। অনেকে ঘুমাইয়া পড়িয়াছিল। সরকার ও শ্যামপুরের গোমস্তা ঠাকুরদাস চক্রবর্তী আসিয়া ডাকিল, উঠুন সব, খাবারের ঠাই হয়েছে। গুপ্ত নিজে চোখ মুছিতে মুছিতে বলিল, মরেছে রে বেটা, চাষারা সব মরেছে। নরম বালিশ মাথায় দিয়েছে, কি মরণ ঘুমে। গোমস্তা চক্রবর্তী মৃদুস্বরে বলিল, চুপ চুপ, বাইরে হুজুর আছেন। প্রজারা বাহিরে আসিয়া দেখিল রায়কর্তা নিজে দাঁড়াইয়া আছেন। তাহার পরনে এখন কোচানো মিহি থান ধুতি, গায়ে গিলা করা পাঞ্জাবি, পায়ে চটি। সকলে মাথা হেট করিয়া খাইতে বসিল। কর্তা বলিলেন, কি হে, হুদ্দা শ্যামপুরের সব বড় বড় বীরের কথা শুনেছি, কিন্তু কই আহার, কই সব খাচ্ছ কই তোমরা? কর্তার কণ্ঠস্বর ঈষৎ জড়িত, কিন্তু একটি অনাবিল প্রসন্নতায় হৃত্য। গুপ্ত অভয় পাইয়া বলিল, আজ্ঞে হুজুর, মা লক্ষ্মী বড় কাহিল কাহিল ঠেকছেন, আমরা ভালো করে খেতে পারছি না হুজুর। কর্তা বলিলেন, ভেঙে বলো তো বাপু, কি হয়েছে? আজ্ঞে এই সরু চালের অন্ন আমাদের কেমন জল জল লাগছে। এই মোটা আকড়া চালের ভাত ভিন্ন আমাদের মিষ্টি লাগে না হুজুর। কর্তা হো হো করিয়া হাসিয়া উঠিলেন। তারপর হুকুম করিলেন, ঠাকুর, মোটা চালের ভাত নিয়ে এসো। সুযোগ বুঝিয়া রাধানাথ দাস বলিয়া উঠিল, হুজুর, যদি অভয় দেন তো একটি নিবেদন পাই। হৃদ্য কণ্ঠস্বরে কর্তা বলিলেন, বলো বলো। হুজুর, রাজাই প্রজাই সম্বন্ধ হলো বাপ আর বেটা। কর্তার মুখ গম্ভীর হইয়া উঠিল। বলিলেন, শুনে তো আসছি তাই চিরকাল, কিন্তু বেটাই এত বাপ বদল করে কেন হে? পছন্দ হয় না? রাধানাথের মাথা হেট হইয়া গেল। সকলের আহার শেষ হইলে সমস্ত ঠাকুরবাড়িগুলি ঘুরিয়া রায়কর্তা দ্বিতলে উঠিলেন। পরদিন প্রাতে প্রজাদের কাছারিতে তলব হইল। মিটমাটের কথাবার্তা সমস্ত সুশেষ করিয়া প্রজারা বিদায় লইল। প্রত্যেকের বিদায় মিলিল ধুতি ও চাদর, এবং ফিরিবার গাড়ি ভাড়া প্রত্যেককে দেওয়া হইল।
গুপ্তকে চিকিৎসক জানিয়া সম্মানী স্বরূপ 5 বিঘা নিষ্কর ভূমির সনদ রায়কর্তার সহি করিয়া দিয়া বাহির হইয়া গেলেন। নূতন জলসাঘরের নকশাগুলি তিনি দেখিয়ে দিবেন। মাসখানেক পর রাবণেশ্বর রায় আহারান্তে দ্বীপ্রহরে অন্দরে বিশ্রাম করিতেছিলেন। রায়গিন্নি পাশে বসিয়া পাখার বাতাস দিতেছিলেন। ঝি আসিয়া খবর দিল কোন গোমস্তার পরিবার এসেছে, খুব কান্নাকাটি করছে। কর্তা উঠিয়া বসিলেন, বলিলেন, উঠে যাও গিন্নি, দেখো কার কি হলো। রায়গিন্নি উঠিয়া গিয়া একটি স্ত্রী লোককে সঙ্গে লইয়া আসিলেন। স্ত্রীলোকটির কাপড়খানা জীর্ণ নয়, কিন্তু কাদায় ধুলায় মালিন্যের আর তাহাতে শেষ নাই। তাহার কোলে একটি শিশু। শিশুটিকে রায়কর্তার পায়ের উপর ফেলিয়া দিয়া মেয়েটি মূর্তিমতী বিষণ্ণতার মতো দাঁড়াইয়া রহিল। গিন্নি সজল চক্ষে কহিলেন, উদ্দাশ্যামপুরের গোমস্তা ঠাকুরদাস চক্রবর্তীর স্ত্রী। মেয়েটি এবার হু হু করিয়া কাঁদিয়া উঠিয়া কর্তার পায়ের উপর আছাড় খাইয়া পড়িল। কর্তা শশব্যস্তে বলিলেন, ওঠো মা, ওঠো, কি হয়েছে বলো। গিন্নি বলিলেন, প্রজারা চক্রবর্তীকে পুড়িয়ে মেরেছে। নগদি কোনো রকমে এদের নিয়ে এখানে এসেছে। রায়গিন্নির কণ্ঠস্বর রুদ্ধ হইয়া গেল। দরদর ধারে চোখের জলে বক্ষবাস সিক্ত হইয়া উঠিল। কর্তা গম্ভীর কণ্ঠে ডাকিলেন, যুগলা। যুগল খানসামা দুয়ারের সম্মুখে আসিয়া দাঁড়াইল। কর্তা বলিলেন, দেখ কাছারিতে কোথায় উদ্দাশ্যামপুরের নখ দিয়ে এসেছে, তাকে নিয়ে আয়। সবিস্ময়ে যুগল প্রশ্ন করিল, এখানে? কর্তা যুগলার দিকে একবার ফিরিয়া চাহিলেন শুধু। যুগলা আর উত্তরের প্রতীক্ষা করিল না, দ্রুত পদে চলিয়া গেল। কর্তা ধীর পদক্ষেপে কক্ষের মধ্যে পদচারণা করিতে করিতে বলিলেন, মৃত্যুর ওপর হাত নেই মা, কি করব বলো। তবে নিশ্চিন্ত থাকো তুমি, আমার ছেলে বিশ্বেশ্বর যদি খেতে পায় তাহলে তোমার ছেলেও পাবে। যাও গিন্নি, ওকে স্নান করিয়ে কিছু খেতে দাও। যাও মা, তুমি ওর সঙ্গে যাও। মেয়েটি ধীরে ধীরে গিন্নির সহিত চলিয়া গেল। অল্পক্ষণ পরেই যুগলা নগদিকে সঙ্গে করিয়া ঘরে প্রবেশ করিল। সে যাহা বলিল তাহা এই, প্রজারা এখানে মৌখিক মিটমাটের কথা শেষ করিয়া গেলেও ভিতরে ভিতরে তাহারা ষড়যন্ত্র পাকাইয়া তুলিতেছিল। হুজুর নাকি এখানে তাহাদের বাপ তুলিয়া কি গালিগালাজ করিয়াছিলেন। জমিদার পক্ষেও কেহ কিন্তু তাহাদের মনোভাব বুঝিতে পারে নাই। ঘটনার দিন গোমস্তাকে নিমন্ত্রণ করিয়া লইয়া গিয়া গুড় তৈয়ারি করা উনানের মধ্যে পুড়াইয়া মারিয়াছে। সঙ্গে চাপরাশি দুইজনও জখম হইয়া এখনো সেখানে যে কি অবস্থায় আছে তাহা সে বলিতে পারে না। তাহার পরই উন্মত্ত প্রজারা আসিয়া কাছারি ঘরে আগুন দেয়। নগদি কোনো রকমে গোমস্তা স্ত্রী পুত্রকে লইয়া সদরে আসিয়া হাজির হইয়াছে। রায়কর্তা একটা ক্রুদ্ধ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তারপর পাশের ঘরে গিয়া ঘুমন্ত একমাত্র পুত্র বিশ্বেশ্বরের হাড় খুলিয়া লইয়া নগদির হাতে দিয়া বলিলেন, নিয়ে যা যুগলা, গিন্নির কাছে একে নিয়ে যা। বলবি বিশ্বেশ্বর যা খায় তাই যেন একে খেতে দেওয়া হয়, নিজে পাশে বসে যেন তিনি খাওয়ান। আর কেলেবাগদিকে ডেকে নিয়ে আয় এখুনি, এইখানে। কিছুক্ষণ পরে যুগলার পিছন পিছন দীর্ঘ শীর্ণ প্রেতের মতো এক মূর্তি অন্দরে একবারে কর্তার শয়নকক্ষে নিঃশব্দ পদক্ষেপে গিয়া প্রবেশ করিল। কালীবাগদির পদশব্দ নাকি বিড়াল কি বাঘের মতো শোনা যায় না, কিন্তু কালীবাগদির অন্দর প্রবেশে অন্দরবাসিনীরা সচকিত হইয়া উঠিল। এ ব্যবস্থা অভিনব। রায় অন্দরে খানসামা
ও কদাচিৎ নায়েব ব্যতীত অপর কেহ কখনো প্রবেশ করে নাই। অন্দরের মধ্যে একটা অস্ফুট গুঞ্জন গুঞ্জিত হইয়া উঠিল। রায়গিন্নি কথাটা শুনিয়া বিচলিত হইয়া উঠিলেন। কালীবাগদির পরিচয় তাহার কাছে অজ্ঞাত ছিল না। তিনি তাড়াতাড়ি উপরে উঠিয়া গেলেন। ঘরে প্রবেশ মুখেই তিনি শুনিলেন রায়কর্তা বলিতেছেন, 36 মৌজা কালো করে দিয়ে আসতে হবে। একখানা চালা বাঁচলে তোর মাথা বাঁচবে না, বুঝলি? কেউ যেন এক ফোঁটা জল আগুনে দিতে না পারে। কালী অত্যন্ত শান্ত স্বরে বলিল, এই বেলাতেই বেরিয়ে পড়ছি আমরা। রায়গিন্নি ঘরে প্রবেশ করিয়া বলিলেন, না, তা হবে না, আমি হতে দেব না। কর্তা বাঘের মতো গর্জন করিয়া উঠিল, কি হবে না? গ্রাম পোড়াতে আমি দেব না, প্রজা শাসন। রায়কর্তা বাধা দিয়া বলিলেন, যা বোঝো না গিন্নি, সে বিষয়ে হাত দিতে যেও না। গিন্নি এবার বলিলেন, কালী, তুই যদি যাবি। কালীর দিকে ফিরিয়া তিনি দেখিলেন, কই কালী? কালী কখন নিঃশব্দ পদক্ষেপে চলিয়া গিয়াছে। গিন্নি বলিলেন, ফিরিয়ে আনো, ডাকো ওকে। গিন্নি, মাটি বাপের নয়, মাটি দাপের। শ্যামপুরের প্রজারা আমার মাথায় পা দিয়েছে। কেন? আমার বাবাও তো জমিদারি শাসন করেন। হাসিয়া রায়কর্তা বলিলেন, বৈষ্ণবী মতে, কিন্তু আমরা শাক্ত গিন্নি, তোমার বাপেদের সঙ্গে আমাদের মতে মিলবে না। দেখলে তো সেপাই হাঙ্গামা কোম্পানি কেমন করে শাসন করলে। রায়গিন্নির চোখ ছলছল করিয়া উঠিল। বলিলেন, দেখো, প্রজা না হয় দোষ করেছে, কিন্তু তাদের স্ত্রী পুত্র। রায়কর্তা ঘর হইতে বাহির হইয়া পড়িলেন। অসময়েই আজ অন্দর হইতে বাহির হইয়া কাছারিতে চলিয়া গেলেন। দিন 5 পর রায়কর্তা কালী মন্দিরে সন্ধ্যা তর্পণ করিয়া নাট মন্দির হইতে নিচে নামিতেছেন। এমন সময় নাট মন্দিরের থামের সুদীর্ঘ ছায়া যেন কায়া গ্রহণ করিয়া সম্মুখে দাঁড়াইল। ছায়ার সঙ্গে মিশিয়া দাঁড়াইয়াছিল কালীবাগদি। সে আসিয়া প্রণাম করিয়া একপাশে দাঁড়াইল। কর্তা জিজ্ঞাসা করিলেন, কালী? শান্ত মৃদুস্বরে কালী কহিল, কাজ হয়ে গিয়েছে হুজুর। কর্তা বলিয়া উঠিলেন, তারা তারা। তারপর ডাকিলেন, অক্ষয়। অক্ষয় কালী মন্দিরের পরিচারক। সে আসিলে বলিলেন, কালীকে মায়ের প্রসাদী কারণ দাও গিয়ে। আবার বলিলেন, কিছুদিন পর আবার একবার। কালী নিঃশব্দে প্রণাম করিয়া চলিয়া গেল। রায়গিন্নির কাছে সংবাদটা কিন্তু গোপন রহিল না। তিনি কাঁদিয়া কহিলেন, এই বৈশাখ মাস, কাল বৈশাখীর দুর্যোগ, ছেলে মেয়ে নিয়ে। রায়কর্তা গম্ভীর মুখে বসিয়া রহিলেন। রায়গিন্নি আবার বলিলেন, লোকের দীর্ঘশ্বাসকে তুমি ভয় করো না? আমার ওই একটি সন্তান। বাধা দিয়া রায়কর্তা বলিলেন, রায়বংশে আমাকে নিয়ে 4 পুরুষ, বিশ্বেশ্বর 5ম পুরুষ। ওই এক সন্তানই হয়ে আসছে ব্রজরানী, আর দুর্দান্ত প্রজাশাসনও এই ধারাই আমাদের হয়ে আসছে। তুমি ওই ঠাকুরদাস চক্রবর্তীর স্ত্রী পুত্রের দিকে তাকিয়ে কথা বলো। জানো, দ্রৌপদীর বেনি দুঃশাসনের রক্তেই বাধা হয়েছিল। কৌরব বংশে বিধবার সংখ্যা ছিল না। ব্রজরানী বলিলেন, কিন্তু গান্ধারীর অভিশাপ, প্রভাসের কথাও স্মরণ করো। কর্তা স্থির দৃষ্টিতে পত্নীর মুখের দিকে চাহিয়া রহিলেন। ব্রজরানী বলিলেন, জানো, আজ কদিন থেকেই আমি স্বপ্ন দেখি
এবার হা হা করিয়া হাসিয়া কর্তা বলিলেন, ছেড়ে দাও স্বপ্নের কথা, আর ভবিষ্যৎই যদি স্বপ্নে তুমি দেখে থাকো তবে তো সে ভবিতব্য, মা তারার আনন্দময়ীর ইচ্ছা। তারপর গভীর স্বরে বলিয়া উঠিলেন, তারা তারা। রায়গিন্নি কি বলিতে গেলেন, কিন্তু তাহার পূর্বেই জুগলা খানসামা সাড়া দিয়া সসম্ভ্রমে দরজা খুলিয়া একপাশে সরিয়া দাঁড়াইল। দরদালান হইতে হাসিতে হাসিতে ঘরে প্রবেশ করিলেন রায়কর্তার শ্যালক বীজনগরের জমিদার হরিনারায়ণ সরকার। আহ্বানের পূর্বেই তিনি বলিলেন, রাধারানীর হঠাৎ বিয়ে স্থির হয়ে গেল রায়মশাই, আপনাদের নিতে এলাম। কর্তা গম্ভীরভাবে বলিলেন, ভগ্নী ভাগ্নেকে নিয়ে যাও ভাই, আমায় নিয়ে যেও না। চকিত হইয়া হরিনারায়ণ বলিলেন, কেন, আমাদের কি অপরাধ হলো? ব্রজরানীও উৎকণ্ঠিত হইয়া স্বামীর মুখের দিকে চাহিয়া রহিলেন। রাবণেশ্বর গম্ভীরভাবে বলিলেন, তোমাকে যে আমি ছাড়া অপরের শালা বলবে এ আমার সহ্য হবে না, আমার সম্মানের শরিক। কথা সমাপ্ত না হইতেই হরিনারায়ণ হো হো করিয়া হাসিয়া উঠিলেন। ব্রজরানীও হাসিয়া বলিলেন, এখনো শখ আছে নাকি? বলো তো সত্যভামার মতো আমি না হয় রাধারানীকে তোমার রথে তুলে দিই। কর্তা শ্যালকের দিকে ইঙ্গিত করিয়া বলিলেন, বেশ তো গো সত্যভামা দেবী, তার আগে তোমার নারায়ণ কর্তার মতটা নাও। ব্রজরানী চোখ মুখ লাল করিয়া বলিলেন, যাও। মাস দেড়েক পর, আষাঢ় মাস, সেদিন রথযাত্রার পূর্বদিন। রাধারানীর বিবাহ হইয়া গিয়াছে। কর্তা কয়েকদিন পরেই ফিরিয়া আসিয়াছেন, কিন্তু স্ত্রী ও পুত্র বিশ্বেশ্বর তখনও ফিরেন নাই। কর্তার শাশুড়ি বলিয়াছিলেন, বাবা, ব্রজত্ব আসা বড় একটা ঘটে না, যখন এসেছে তখন মাসখানেক মায়ের মুখ চেয়ে রেখে যাও। রাবণেশ্বর সে অনুরোধ ঠেলিতে পারেন নাই। জুগলা খানসামা, কালীবাগদি প্রমুখ কয়েকজনকে সেখানে রাখিয়া তিনি ফিরিয়া আসিয়াছেন। আগামীকাল রথযাত্রার দিন রায়বাড়ির সদর পুণ্যাহ হইবে। এই দিনটি পুণ্যাহের জন্য বরাবর নির্দিষ্ট হইয়া আছে। পুণ্যাহের দিন দান ধ্যান, কাঙালি ভোজন, নাচ গান, জলসা ইত্যাদি সমারোহের বিপুল আয়োজন হইতেছে। সমস্ত রায়বাড়ির এই সময় রং ফিরানো হইয়া থাকে। লতায় পাতায় ঠাকুরবাড়ি সাজানো হইতেছে। কয়েকজন বিখ্যাত গায়ক, ওস্তাদ ও যন্ত্রী আসিয়াছেন। সন্ধ্যায় জলসা ঘরে জলসা হইবে। রায়হুজুর জলসার ও নাচ গানের জন্য নূতন ঘর তৈয়ারি করাইয়াছেন। সেই ঘরে এই পুণ্যাহ উপলক্ষে প্রথম মজলিস বসিবে। সমারোহের প্রাচুর্য এবার কিছু বেশি। আজ ব্রজরানী ও বিশ্বেশ্বর ফিরিবেন। আগামীকাল রায়গিন্নি উপস্থিত না থাকিলেই নয়। রায়কর্তা কালীবাড়ি হইতে পুণ্যাহের রৌপ্য কলস মাথায় করিয়া রাধা গোবিন্দজির দরবারে আনিয়া স্থাপন করিবেন। গোবিন্দ মন্দিরে সে কলসী কাখে তুলিবেন রায়গিন্নি। অন্দরে লক্ষ্মীর সিংহাসনে লইয়া গিয়া সে কলসী তিনি স্থাপন করিবেন। রাত্রে লক্ষ্মী পূজা করিবেন। রায় সরকারের ভূসম্পত্তি বহু বিস্তৃত, সারা বাংলাময়ই ছড়াইয়া আছে। প্রত্যেক মৌজায় নিমন্ত্রণপত্র গিয়াছে। পুণ্যাহ পাত্র মণ্ডল প্রজারা সব পুণ্যাহের টাকা লইয়া উপস্থিত হইবে। হুদ্দাশ্যামপুরেও নিমন্ত্রণপত্র পাঠানো হইয়াছে, কিন্তু এখনো কেহ উপস্থিত হয় নাই। সন্ধ্যার ঠিক পূর্বে নায়েব আসিয়া বলিল, কই, গিন্নিমার বজরা তো এসে পৌঁছল না। রায়কর্তা একবার আকাশের দিকে চাহিয়া বলিলেন, সময় এখনো যায়নি, কিন্তু হুদ্দাশ্যামপুরের। কথা শেষ না করিয়াই তিনি নীরব হইলেন। নায়েব বলিল, কই, এখনো তো কেউ আসেনি। এ কথার কোনো জবাব না দিয়া কর্তা বলিলেন,
জলসা ঘরে বাতি দিতে বলো, আসর বসবে। নায়েব বলিল, যে আজ্ঞে। তারপর আবার বলিল, গিন্নিমায়ের বজরা দেখবার ছিপ দুখানা আজকাল ভরা নদী। সচকিত হইয়া কর্তা বলিলেন, দাও, পাঠিয়ে দাও। জলসা ঘরে মজলিস চলিতেছিল। প্রকাণ্ড বড় একখানি হলঘর। 100 লোকের স্বচ্ছন্দে স্থান সংস্থান হইতে পারে। একদিকে বড় বড় জানালা ও বারান্দার দিকে বড় বড় দরজা। সেই ঘরের মেঝে জড়িয়া বহুমূল্য গালিচা পাতিয়া তাহার উপর আসর বসিয়াছে। দেওয়াল ঘেঁষিয়া বড় বড় তাকিয়া দেওয়া আছে। মাথার উপরে সারি সারি বেলোয়ারি ঝাড় ও দেওয়ালে দেওয়ালগিরির বাতির আলোয় সমস্ত ঘরখানা ঝলমল করিতেছিল। দেওয়ালের গায়ে রায়বংশের পূর্বপুরুষগণের ছবি টাঙানো হইয়াছে। সকলেরই বিলাস বেশের ছবি। আতর গোলাপ জলের গন্ধে ঘর আমোদিত। বারান্দার উপর দরজার মুখে মুখে দাঁড়াইয়া চাকরেরা বড় বড় তালপাখার মৃদু আন্দোলনে ঘরে বায়ু প্রবাহ সঞ্চারিত করিতেছিল। শ্রোতার দল নিস্তব্ধ। বাহিরে পরিচারকের দল সন্তর্পিত পদক্ষেপে মুকের মতো চলাফেরা করিতেছে। একজন সেতারি সেতার লইয়া সুরের জাল বুনিতেছেন। তবলচি তবলাই সঙ্গত করিয়া চলিয়াছেন। যন্ত্রঝঙ্কারে বাতাসে যেন মৃদু তরঙ্গ বহিয়া চলিয়াছে। ঝড়ের বাতির শিখা মৃদু মৃদু কম্পিত। ঘরের সমস্ত ধাতব পাত্রের মধ্যে সে ঝঙ্কারের রেশ সঞ্চারিত। করস্পর্শে বেশ অনুভব করা যায়। সঙ্গীতে যেন ঘরখানা ভরিয়া উঠিয়াছে। অকস্মাৎ জলসাঘরের বারান্দায় আর্তনাদ করিয়া কে আছাড় খাইয়া পড়িল। সে আর্তনাদ যত মর্মভেদী, সে কণ্ঠস্বরও তেমনি ভয়াবহ কর্কশ। মুহূর্তে রাক্ষসের মতো সে আর্তনাদ পুঞ্জীভূত সঙ্গীত ঝঙ্কারকে গ্রাস করিয়া ফেলিল। ঘর শুদ্ধ লোক চমকিয়া উঠিল। অতর্কিতে চকিত যন্ত্রীর যন্ত্রের তার ছিঁড়িয়া গেল। বীজনগর হইতে আসিবার পথে আকস্মিক একটা ঝড়ের তাড়নায় ময়ূরাক্ষী ও গঙ্গার সঙ্গমস্থলে ঘূর্ণিতে পড়িয়া বজ্রাডুবি হইয়াছে। রায়গিন্নি বিশ্বেশ্বর কেহ ফিরেন নাই। ফিরিয়াছে একা কালী বাগদি। বারান্দার উপর উপুর হইয়া পড়িয়াছিল কর্দমলিপ্ত দীর্ঘাকৃতি প্রেতমূর্তির মতো কালী। রায় গভীর স্বরে বলিয়া উঠিলেন, তারা তারা। তারপর অন্ধকার স্তব্ধ রায়বাড়ি। গভীর রাত্রি স্তব্ধতা ভেদ করিয়া মধ্যে মধ্যে কালী মন্দিরের প্রাঙ্গণে রব উঠিতেছিল, তারা তারা। নাট মন্দিরে পদচারণা করিতে করিতে রাবণেশ্বর সহসা স্তব্ধ অন্ধকার পুরীর দিকে চাহিয়া ভাবিলেন, জলসা ঘর, আর ও ঘরে আলো জ্বলবে না। প্রথম দিনেই নিবে গেল। রায়বংশ আজ নির্বংশ। জলসা ঘর নয়, রায়বংশের সমাধি গৃহ। কোনো মতে পুণ্যাহ সমাপ্ত হইল। পুণ্যাহের পরদিন রায়কর্তা নায়েবকে ডাকিয়া বলিলেন, শ্রাদ্ধর ফর্দ করো। পুরনো ফর্দে হবে না, নতুন ফর্দ করো। রায়বাড়িতে এত বড় শ্রাদ্ধ যেন আর কেউ না করে থাকে। 10 দিনের মধ্যেই আমি কাজ শেষ করব। রায়কর্তা নিজে অন্দরের মধ্যে বসিয়া মুসাবিদা আরম্ভ করিলেন। দানপত্রের সমস্ত সম্পত্তি দেবত্রে অর্পণ করিয়া তিনি বাহির হইয়া পড়িবেন। এ অন্ধকার পুরীতে আর নয়। মা আনন্দময়ীর প্রজা তিনি, নিরানন্দ রাজ্যে থাকিতে পারিবেন না। বারবার ব্রজরানীর প্রতিকৃতির সম্মুখে দাঁড়াইয়া মনে মনে বলিলেন, তুমি জানতে পেরেছিলে, ঐশ্বর্য তোমায় মত্ত করতে পারেনি।
তাড়া, তাড়া। ধন এবং জনের অভাব রায়বাড়ির ছিল না। কয়েকদিনের মধ্যেই শ্রাদ্ধের উদ্যোগ সম্পূর্ণ হইয়া উঠিল। সময় সংক্ষেপের জন্য সমস্ত ফর্দ শ্রীরামপুর হইতে ছাপা হইয়া আসিল। দেশ দেশান্তর হইতে সমাগত ব্রাহ্মণ পণ্ডিত, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবে রায়বাড়ির শোকের সমারোহে মুখর হইয়া উঠিল। হাজারে হাজারে সমাগত কাঙালিতে রাজারামপুর ভরিয়া গেল। মহলে মহলে নিমন্ত্রণ গিয়াছিল। মাতব্বর মণ্ডল প্রজাও সকলে আসিয়াছিল। পুণ্যাহে না আসিলেও হুদ্দাশ্যামপুরের প্রজারা এবার না আসিয়া পারিল না। রায় বলিলেন, এসেছ তোমরা, ভালোই হয়েছে। গিন্নির একটা অনুরোধ ছিল তোমাদের কাছে, আমি সেটা জানাই। তোমরা দুঃখ পেয়েছ, তোমাদের সে দুঃখে তিনি কাতর হয়েছিলেন। তোমাদের যার যা ক্ষতি হয়েছে সেটা তোমরা গ্রহণ করো। প্রজারা এবার সত্যই রাজার পায়ে গড়াইয়া পড়িল। রায়কর্তা অবিচলিত অশ্রুহীন চক্ষে পত্নী পুত্রের শ্রাদ্ধক্রিয়া শেষ করিলেন। একে একে সমাগত ব্যক্তিরা বিদায় লইলেন। হরিনারায়ণও আসিয়াছিলেন। তিনি অপরাধীর মতো বলিলেন, আমার অপরাধ আমি ভুলতে পারছি না রায়মশাই, আমি নিমিত্ত হলাম। রায় হাসিয়া বলিলেন, নিমিত্ত মানে হলো কারণ। আনন্দময়ীর প্রসাদী কারণ একটু খাবে হরিনারায়ণ, তাহলে বুঝবে কারণের মালিক কে। হরিনারায়ণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, বাবা মা একটা কথা আপনাকে জানিয়েছেন। বলো। ইতস্তত করিয়া হরিনারায়ণ বলিলেন, বলেছেন ব্রজরানীর অভাবে এত বড় রায়বংশ যেন ভেসে না যায়। তাড়া, তাড়া। কর্তা ইষ্টদেবীকে স্মরণ করিলেন। রায়বংশ শেষের কথা এই মুহূর্তে হরিনারায়ণ তাহার প্রত্যক্ষ চিন্তার মধ্যে আনিয়া দিয়াছেন। বহুক্ষণ পরে হরিনারায়ণ আবার বলিলেন, আমার কথা এখনো শেষ হয়নি রায়মশাই। রায় বলিলেন, বলো তুমি হরিনারায়ণ। মাকে ডাকার তো সময় অসময় নেই, ডাকলাম একবার এমনি। বলো, কি বলবে বলো। বাবা মার অনুরোধ, আমারও প্রার্থনা আপনার কাছে। নন্দরানীকে আপনি, অর্থাৎ আমার শালা ডাক তোমার বড়ই মিষ্টি লাগে, কেমন? বলিয়া তিনি হো হো করিয়া হাসিয়া উঠিলেন। নন্দরানী হরিনারায়ণের সর্বকনিষ্ঠা বিবাহযোগ্যা ভগ্নী। হরিনারায়ণও কিন্তু এ হাসিতে মাথা নত করিয়া রহিলেন। আর তিনি অনুরোধ করিতে পারিলেন না। সর্বশেষ বিদায় লইলেন তিনি। রায় এবার নায়েবকে ডাকিয়া বলিলেন, সমস্ত এবার চুকিয়ে দাও, আর বাকি কি? আগে হিসেব নিকেশ হতে এখনো কিছুদিন লাগবে। তাছাড়া ভাণ্ডারই এখনো ভাঙা হয়নি। সব জিনিসই দেখছি অনেক উদ্বৃত্ত হয়েছে। কোন জিনিস 6 আনা, কোন জিনিস সিকি। বাধা দিয়া বিরক্তি ভরে রায় বলিলেন, থাক, ভাণ্ডার যেমন আছে তেমনই থাক। তুমি এই কাগজগুলো একবার দেখে দলিলে চড়িয়ে নিয়ে এসো। একগোছা কাগজ তিনি নায়েবের হাতে তুলিয়া দিলেন। কাগজ গোছার একখানার উপর দৃষ্টি বুলাইয়া নায়েব সকাতরে প্রভুর দিকে চাহিল। রায় সম্মুখের খোলা জানালা দিয়া অদূরবর্তী ভরা গঙ্গার দিকে চাহিয়া বসিয়া রহিলেন। 4-5 দিনের মধ্যেই দলিল দস্তাবেজ প্রস্তুত হইয়া গেল। রায় সেদিন ভাবিতেছিলেন এগুলি সদরে লইয়া গিয়া পাকা করিয়া ফেলিতে হইবে। কিন্তু দারুণ বর্ষা নামিয়াছে, বর্ষণের আর বিরাম নাই, সঙ্গে সঙ্গে ঝড়। এই দুর্যোগের মধ্যে সহসা
তাহার হাসি আসিল। দুর্যোগ, এখনো দুর্যোগের ভয়? আবার মনে হইল, আর পাকা করিবারই বা প্রয়োজন কি? যে বস্তু ত্যাগই করিবেন, তাহার জন্য আবার মায়া কেন? বন্দোবস্ত করিয়া ত্যাগের কি কোনো অর্থ আছে? খোলা সিন্দুকের সম্মুখেই দলিলগুলি পড়িয়া রহিল। সিন্দুকের চাবি পড়িয়া রহিল শয্যার উপর। রায় গঙ্গার দিকের জানালা খুলিয়া দাঁড়াইলেন। বৃষ্টির ছাটে বাতাসে ঘরখানা বিপর্যস্ত হইয়া গেল। তাহারও সর্বাঙ্গ ভিজিয়া গেল। তাহার কিন্তু ভ্রুক্ষেপ ছিল না। সবিস্ময়ে তিনি গঙ্গার দিকে চাহিয়া দাঁড়াইয়াছিলেন। দুই কূল ভাসাইয়া গঙ্গা পাথার হইয়া উঠিয়াছে। আর কি গর্জন! কিন্তু এত ফেনা কেন? রাশি রাশি পদ্মপুষ্পের মতো ফেনা ভাসিয়া চলিয়াছে। বহুকাল গঙ্গার এমন ভৈরবী মূর্তি তিনি দেখেন নাই। থাকিতে থাকিতে সব চিন্তা ডুবাইয়া দিয়া ওই গঙ্গার সলিল রাশির মধ্য হইতে ব্রজরানী ও বিশ্বেশ্বরের মুখ ভাসিয়া উঠিল। গঙ্গার রাক্ষসী রূপ দেখিয়া তাহাদের কথাই মনে জাগিয়া উঠিল। হুজুর! ব্যস্ত সমস্ত হইয়া নায়েব আসিয়া বহিদ্বার হইতে ডাকিল, কিন্তু সে ডাক রায়কর্তার কানে পৌঁছিল না। সাহস করিয়া নায়েব ঘরে প্রবেশ করিল। সর্বনাশ হয়েছে হুজুর, ওপরে দীঘলমারির বাঁধ ভেঙেছে। বানের জল ছুটে আসছে তাল গাছের মতো উঁচু হয়ে। রায়ের কানে গেল না। তিনি ভাবিতেছিলেন, ওই যে গঙ্গার কলকল্লোল, ও কি তাহার ব্রজরানীর ডাক? ব্রজরানী এত মুখরা হইল কি করিয়া? নায়েব আর একবার ডাকিল, কিন্তু কোনো সাড়া না পাইয়া অগত্যা চলিয়া গেল। কতক্ষণ পর রায় হঠাৎ ডাকিলেন, কে রয়েছিস? একজন খানসামা আসিয়া দাঁড়াইল। তিনি বলিলেন, কেলেবাগ দিকে পাঠিয়ে দে। সে চলিয়া গেল। রায় তেমন ভাবেই দাঁড়াইয়া রহিলেন। কালীচরণ আসিয়া নত মুখে জোড়হাত করিয়া দাঁড়াইল। রায় বলিলেন, সন্ধ্যের সময় কালীবাড়ির ঘাটে একখানা ডিঙি নিয়ে তৈরি থাকবি। সঙ্গে কাউকে দরকার নেই, আমি ধরব বোটে। নিঃশব্দে কালীচরণ চলিয়া গেল। ভৃত্যটা এবার সাহস করিয়া বলিল, হুজুর, সর্বাঙ্গ যে ভিজে গেল। পরম প্রসন্ন কণ্ঠে রায় বলিলেন, হ্যাঁ রে, নিয়ে আয়, আমার কাপড় নিয়ে আয়। স্নান সেরে মন্দিরে যাব। তাড়া তাড়া। ও কি, গোলমাল কিসের রে নিচে? আগে গায়ে বান ঢুকেছে, তাই লোকে চিৎকার করছে। রায় দ্রুত পদে নিচে নামিয়া গেলেন। কালীবাড়ি গোবিন্দবাড়ির সম্মুখ তখন দরিদ্র নরনারীতে ভরিয়া উঠিয়াছে। সামান্য সম্বল পোটলায় বাঁধিয়া মাথায় করিয়া শিশু নারীর হাত ধরিয়া রায়বাড়ির সম্মুখে সকলে দাঁড়াইয়া আছে। ক্ষুধাতুর শিশু বালকের চিৎকারে চারিদিক যেন ফাটিয়া পড়িতেছে। রায় প্রথমেই বলিলেন, ফটক খুলে দাও, ফটক খুলে দাও। নায়েব বলিল, সর্বনাশ হয়ে গেল, ওপরে দীঘলমারির বাঁধ ভেঙেছে। রায় শিহরিয়া উঠিলেন। সর্বনাশ! তাহলে গ্রাম যে ডুবে যাবে। মুহূর্ত চিন্তা করিয়া তিনি বলিলেন, এখনই তুমি বেরিয়ে পড়ো। গ্রামের সমস্ত ভদ্র পরিবারকে জোর হাত করে আহ্বান জানিয়ে এখানে নিয়ে এসো। অন্দর সদর সমস্ত মহল খুলে দাও। ওদিকে ক্ষুধার্তের দল চিৎকার করিতেছিল, রাজা বাবু, খেতে দাও, হুজুর, রক্ষে করো। রায় নায়েবের দিকে চাহিলেন। নায়েব বলিল, কোনো ভাবনা নেই, গিন্নিমায়ের শ্রাদ্ধের ভাণ্ডার এখনো পরিপূর্ণ। রায় ঊর্ধ্বমুখে
ব্রজরানীকেই স্মরণ করিলেন। এ কি, কে? নায়েব ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, উঠুন উঠুন, উঠুন গাঙ্গুলি মশাই, এ কি হলো কি? বৃদ্ধ নবীন গাঙ্গুলি আসিয়া রায়কর্তার পায়ে আছাড় খাইয়া পড়িয়াছে। রায় তাড়াতাড়ি তাহার হাত ধরিয়া তুলিয়া রতি প্রণাম করিয়া কহিলেন, বলুন, আমাকে কি করতে হবে? গাঙ্গুলি বলিল, রক্ষে করুন রায় মশাই, মান ইজ্জত সব গেল। আমার কন্যার আজ বিবাহ, পাত্রপক্ষ এসে গেছে, কিন্তু হঠাৎ বন্যাতে সব পণ্ড হলো। তৈরি রান্নার উপর রান্নাঘর ভেঙে পড়েছে। রায় নিজেই অগ্রসর হইয়া বলিলেন, আপনার নয়, আমার কন্যার বিবাহ, ভয় কি? আসুন, বিবাহ হবে রায় বাড়িতে। চলুন, আমি পাত্র নিয়ে আসি। নায়েব হাঁক দিয়া কহিল, ছাতা ছাতা। সমস্ত রায়বাড়ির সদর অন্দর গ্রামের লোকে পরিপূর্ণ হইয়া গিয়াছে। চিৎকারে কলরবে গঙ্গার গর্জনও ঢাকা পড়িয়াছে। বন্ধ আছে শুধু রায়কর্তার শয়নকক্ষ, লক্ষ্মীর ঘর ও জলসা ঘর। রায়কর্তা ঘরের মধ্যে পদচারণা করিতেছিলেন, আর মুহুর্মুহু বাহিরের দিকে চাহিতেছিলেন। প্রগাঢ় অন্ধকারের প্রতীক্ষায় তিনি আছেন। নায়েব আসিয়া মৃদুস্বরে বলিল, বিবাহের আসর কোথায় হবে? নাট মন্দির সব ভরে গেছে, হুকুম হলে জলসা ঘরে। কথা সে সমাপ্ত করিতে পারিল না। রায়ের কানে কিন্তু কোনো কথাই প্রবেশ করিল না। তিনি অন্যমনস্কভাবেই বলিলেন, নায়েব চলিয়া গেল। আরও কিছুক্ষণ প্রতীক্ষা করিয়া রায় ধীরে ধীরে বাহির হইয়া পড়িলেন। পরিধানে একমাত্র বস্ত্র, নগ্ন পদ, কপরদক পর্যন্ত সম্বল নাই। হাতে শুধু একটি লাঠি লইয়া রায় অন্দরের খিড়কির পথে বাহির হইয়া পড়িলেন। গভীর অন্ধকার, ভীষণ দুর্যোগ। রায় ঘাটে আসিয়া ডাকিলেন, কেলে? অন্ধকারে গাঢ়তর অন্ধকারের মতো কালীচরণ নিঃশব্দে আসিয়া দাঁড়াইল। রায় একবার রায়বাড়ির দিকে ফিরিয়া চাহিলেন। এ কি, জলসাঘর আলোয় আলোময় হইয়া উঠিয়াছে যে! উন্মুক্ত সুবৃহৎ জানালার মধ্য দিয়া রায় দেখিলেন, জলসাঘরে বিবাহের মণ্ডপ স্থাপিত হইয়াছে। একদিকে দাঁড়াইয়া বর, কন্যা তাহাকে প্রদক্ষিণ করিয়া ফিরিতেছে। ঘন ঘন উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে জলসাঘর উৎসবময়ী হইয়া উঠিয়াছে। রায় দেখিলেন, বাতিদানের বাতিগুলি সমস্তই ছোট ছোট, প্রায় অর্ধেক। ওহ, সেদিনের নির্বাপিত অর্ধদগ্ধ বাতিগুলি আবার জ্বলিয়া উঠিয়াছে। রায় স্তম্ভিত হইয়া ভাবিতেছিলেন, এ কি, 15 দিন পূর্বে নির্বংশ রায়বাড়িতে আজ এই ঘনায়মান দুর্যোগের মধ্যে পৃথিবী যখন আর্তচিৎকারে ভরিয়া উঠিয়াছে, তখন কেমন করিয়া সেখানে বিবাহের বাসর সাজিয়া উঠিল? অকালে নির্বাপিত দীপমালা এই দুর্যোগের অন্ধকারে এই পরম মুহূর্তটিকে কে জ্বালাইয়া দিল? তাহার চোখে জল আসিল। সজল চক্ষে সেই অন্ধকারের মধ্যে মৃদু বর্ষণ মাথায় করিয়া তিনি দাঁড়াইয়া রহিলেন। পাশে নির্বাক কালীচরণ। এদিকে নাট মন্দিরে আহারতৃপ্ত ক্ষুধার্তেরা ঘন ঘন জয়ধ্বনি তুলিতেছিল। অক্ষয় হোক রায় হুজুরের রাজত্বী, অক্ষয় হোক, আমরা সুখে বেঁচে থাকি। রায় আবার জলসা ঘরের দিকে চাহিলেন। দেওয়ালে বিলম্বিত তাহার পূর্বপুরুষগণের প্রতিচ্ছবিগুলি সজল বাতাসে
মৃদু মৃদু দুলিতেছিল। এ কি, ভুবনেশ্বর রায়, ত্রিপুরেশ্বর রায় কি তাহাকে ডাকিতেছেন? তিনি গভীর স্বরে বলিয়া উঠিলেন, তারা, তারা, আনন্দময়ী তারা। সিঁড়ি বাহিয়া উঠিতে উঠিতে তিনি বলিলেন, ফিরে আই কেলে। কালীচরণ নিঃশব্দে দ্রুত পদক্ষেপে উপরে উঠিয়া কালীবাড়ির রুদ্ধ দ্বারে প্রচণ্ড করাঘাত করিল। আপনারা শুনছিলেন শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, রায়বাড়ি। কেমন লাগলো আজকের গল্পটি এবং গল্প পাঠ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা যারা আজ প্রথমবারের জন্য আমার চ্যানেলে এলেন তাদেরকে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।